বিক্রম, তুমি তুমি এসব কিছু ভুল করে ফেললাম নাকি? একটা কাজ করো, এটাকেও রেকর্ড করে টিভিতে টেলিকাস্ট করে দাও। লোকেরা দেখলে এটা জানতে পারবে যে কি কি হচ্ছে এই সিসোদিয়া পরিবারে। বিক্রম, তুমি যেটা করছো সেটা অন্যায়। ও, তার মানে তুমি এখন এটাও শেখাবে যে আমাকে আমার স্ত্রীর সঙ্গে বেডরুমে কি কি করা উচিত আর কি কি নয়? বৌদি, এইটুকু ফ্রিডম তো আমার পাওয়া উচিত। আরে আমার অধিকার। আর এমনিতেও এটাই তো আমার ভালোবাসার স্টাইল বৌদি। বিক্রম, বিক্রম, একবার ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখো, তোমার সন্তানের মাও। তোমার কি একটু লজ্জা করছে না? লজ্জা? আরে নিজের বউয়ের কাছে কেন লজ্জা পাবো? আসলে আমার স্ত্রীকে লাল কাপড়ে ঠিক ভালো লাগছিল না, তাই ওকে আমি সাদা শাড়ি পরিয়ে দিয়েছি। এখন এটাও কি আমার তোমাকে জিজ্ঞাসা করে করতে হবে? রেশমি, না না রেশমি, তুমি কি ভেবেছিলে এই কালো সুতো আর কালো মুক্তগুলো দিয়ে আমার ছেলেকে তুমি বেঁধে রাখবে, আর এই মঙ্গলসূত্র ওই মেয়েটার গলায় পরিয়ে দিয়ে তুমি জিতে গেছো? জ্যোতি, এটা তোমার জীবনের সবথেকে বড় হার। এখন থেকে সারা জীবন চোখের জল ফেলবে আর আফসোস করবে যে বিক্রমের সাথে এই মেয়েটার বিয়ে দিয়ে কতটা ভুল করেছো। কি হয়েছে? সেই দিন তুমি যে কথাটা বলেছিলে না, সেটা মনে পড়ে গেল। কবির যদি বিক্রম কোনোদিনও না বদলায় তাহলে? কিন্তু আমি তোমার সমস্ত কথা আমি বিশ্বাস করি। আর এটা বিশ্বাস করি যে এই বিয়েতে রেশমি আর তার বাচ্চার আগামী ভবিষ্যৎ অবশ্যই সুরক্ষিত থাকবে। হ্যাঁ, কিন্তু একজন স্ত্রীর সবথেকে সৌভাগ্য হলো তার স্বামী সঙ্গ পাওয়া। কিন্তু আমার ভয় করছে যে নিজের ভয়টাকে নিজের বিশ্বাসের উপর হারতে দিও না জ্যোতি। আসো, বসো, আসো না, বসো বসো বসো।
তুমিই বলতে না কি কোনো মানুষ খারাপ হয় না? আমার এরম মনে হয় যে বিক্রম এরম রাস্তা দিয়ে চলছে যার দিকও হারিয়ে ফেলেছে, আর শুধু নিজের জেদের জন্য তোমার উপর রাগ করে আছে। আর আমি এটা বিশ্বাস করি, যেই দিন ও নিজের সন্তানের কাছে যাবে ও নিশ্চয়ই বদলাবে। তারপর তুমি দেখো, একদিন না একদিন রেশমির ভালোবাসা বিক্রমকে কাছে টেনে নিয়ে আসবে। আর কথায় বলে না যে যদি নিজের লক্ষ্য ঠিক থাকে তাহলে সমস্ত শক্তি একজোট হয়ে পড়ে ওই সত্যিটাকে সত্যি প্রমাণ করার জন্য। আর এটা আমি মানিও, তারপরেই তো তোমাকে পেলাম। তোমার মাথা টিপে দেব? কেন? কথায় আছে, স্ত্রীর সেবা করলে ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, ওহ, মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি। আমি এত বেশি কিছু বুঝি না, আর আমার কথা কেউ শোনেও না, কিন্তু এটুকু আমি তোমায় বলবো যে এই পরীক্ষায় নিজের ধৈর্য হারিও না। আচ্ছা, এবার চলো, এই বাড়ির বউ হওয়ার দায়িত্ব পালন করতে হবে। দিদি, আমি বুঝলাম না। আজ তোমায় রান্নাঘরে যেতে হবে, সবার জন্য মিষ্টি কিছু বানাতে হবে, যাতে সবার মনে তোমার জন্য মিষ্টি মিষ্টি কথাই থাকে। চলো। এই র্যালি যেন সব দিক থেকে সাকসেসফুল হয়। এরপরেই তো ইলেকশন। আর টাকা পয়সার কোনো চিন্তা করো না। পার্টি ফান্ডে যদি টাকার অভাব হয় তাহলে আমার সিন্দুক তো আছেই। বাই। যা। এ তো সবসময় বিষ নিয়েই আমার কাছে আসে, কিন্তু আজ কি হলো? এতে বিষ মেশানো নেই তো? কি হলো, যা পছন্দ হয়নি? না না, ঠিকভাবে হজম করতে পারবো না, গ্যাস হচ্ছে তো। সেটাই তো, ইলেকশনে দৌড়োদৌড়িতে না সময় মতো খাওয়া না ঘুম। আয়নাতে একবার নিজের মুখটা দেখুন, কতটা ক্লান্ত লাগছে। সেটা আমি জানি, কিন্তু কি করব? আরে বিক্রম আছে তো, ওকে কাজের দায়িত্ব দিন। আজ থেকে তুই তোর জেঠুর সাথে থাকবি। আপনার কথায় বিয়ে করলো যাতে ইলেকশনে আপনার কোনো বাধা না আসে। এবারে আপনারও তো কর্তব্য। ঠিকই বলেছ, আমি যে কথা দিয়েছিলাম সেটা তো ভুলতে পারি না। তাহলে কাজে লেগে পড়ো, র্যালির জন্য চাঁদা তুলতে হবে। ঠিক আছে জেঠু। হ্যাঁ বিক্রম, খুব পরিশ্রম করবি। আগামী দিনে মেয়রের পদে তোকেই বসতে হবে। আশীর্বাদ নে। বেঁচে থাকো বাবা। এই ছেলেটা আমার জায়গা নেবে।
হারমুখীর কথার মধ্যেও কখনো কখনো রাজনীতির প্যাঁচ দেখতে পাই। এটাই আফসোসের ব্যাপার, আমাকে এখনো ভালো করে চিনতে পারেনি। আমার গদির জন্য আমি তো আমার নিজের ভাই আর ছেলেকেও বলি চড়াতে পারি, আর এ তো আমার ভাইপো। রেশমি নিজের স্বামীকে প্রথম দিনে এই পোড়া লুচিগুলো খাওয়াবে? সরি, আসলে এক্ষুনি ঠিক করছি। আমি জানি তুমি এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু একটা কথা বলবো, ধৈর্য ধরে থাকাই হলো মেয়েদের জীবনের আসল শক্তি। ধৈর্য ধরো, বিক্রমের ঘৃণা তোমার ভালোবাসার সামনে ঠিক মাথা নত করবে। কথা দিয়েছো তুমি আমায়, আমার বিশ্বাস ভাঙতে দেবে না। আর আমি রেশমির হাতে রান্না খেয়েছি আর প্রশংসাও করেছি। কোথায় আছে আমার সেই রেশমি? আরে বাহ মা, লুচিগুলো তো দারুণ হয়েছে, আর এই হালুয়াটাও অসাধারণ। মনে হচ্ছে বড় বৌদি করেছে না? আচ্ছা ওটা দাও না। ভালো কথা, নিজের বউয়ের হাতে রান্নার প্রশংসা করা। বিক্রম, কেন তুমি রেশমির সঙ্গে এরকম করছো? কি পাবে তুমি ওর সাথে এরকম ব্যবহার করে? শান্তি বৌদি, মানুষ সব কাজ নিজের শান্তির জন্যই তো করে থাকে। আর দেখোই না, তুমি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বিয়েটা রেশমির সঙ্গে দিয়ে দিলে যাতে তুমি শান্তি পাও। সেটাই আমি করছি নিজের মনের শান্তির জন্য। যতটা ও কষ্ট পাবে না, ততটাই আমি মনে মনে শান্তি পাবো। বিক্রম, বিক্রম, ও তোমার এখন বিবাহিতা স্ত্রী। আমি তোমার সামনে হাত জোড় করছি। সব খেলাই জানো দেখছি তুমি বৌদি। যখন দেখলে যে জোর করে কোনো কাজ হচ্ছে না, তখন আমার সামনে হাত জোর করছো। না, আমি মন থেকে চাই যাতে তুমি আর রেশমি। কখনো তোমার দেওরের ব্যাপারে ভেবেছো বৌদি, যে সে কি চায়? তোমার পরাজয়। তুমি কি ভেবেছিলে যে এই বিয়েটা দিয়ে তুমি জিতে গেছো? না বৌদি, এই বিয়েটা তোমার জীবনের সব থেকে বড় হার হবে। সব সময় তুমি এটা ভেবে পস্তাবে যে আমি রেশমির সঙ্গে বিক্রমের বিয়েটা দিয়েছি, কিন্তু কেন দিয়েছি? এমন অবস্থা করবো ওই রেশমি। তুমি এরকম করতে পারবে না। তুমি আটকাবে আমাকে? স্বামী স্ত্রীর বন্ধ ঘরের মধ্যে ঢুকে। বিক্রম, তুমি প্লিজ এরকম কিচ্ছু করবে না।
একবার নিজের সন্তানের দিকে তাকাও, তোমার অংশ। একবার যদি ওর দিকে তাকাও, তোমার সব রাগ মুছে যাবে। আমার তো ডাউট হচ্ছে বৌদি, যে মেয়েটা সামান্য কিছু দিনের পরিচয়ে আমার টাকা পয়সা দেখে, আমার ব্যাপারে কিছু না জেনে, আমার পরিবারের সঙ্গে না আলাপ করে আমাকে বিয়ে করতে পারে, সে বিয়ের আগে সে কতজনের সঙ্গে, তুমি বুঝতে পারছো তো আমি কি? বিক্রম, লজ্জা করে না তোমার নিজের স্ত্রী সম্বন্ধে এত নোংরা কথা বলতে? মেয়েরা যখন মন থেকে কাউকে ভালোবাসে তখন তাকে নিজের ঈশ্বর বানিয়ে ফেলে। রেশমিও সেটাই করেছিল। নিজের ঈশ্বরকেও কি করে সন্দেহ করত? কিন্তু তুমি না ওর শ্রদ্ধা দেখতে পেয়েছো, না ভালোবাসা। এক্সকিউজ মি, তোমার ভাষণ শোনা ছাড়াও আমার অনেক রকমের কাজ আছে। তবে তোমার ভাষণ দেওয়ার যদি এতই শখ থাকে তাহলে একটা পরামর্শ দিচ্ছি, তুমি না জেঠুর পার্টি জয়েন করে নাও। ভালোবাসা, পুজো, সব ফালতু কথা। ভালোবাসা দিয়ে তো একজন রাক্ষসকেও দেবতা বানানো যায়। তুমি তো শুধুমাত্র তোমার মায়ের জন্য নষ্ট হয়েছ। তুই একদম ঠিক ভেবেছিস, কিন্তু আমি কবিরকে খুব ভালো করে চিনি। ও কখনো কোনো রাজনৈতিক পথ নেবে না। আর সুমের আর রঘুবীরের কথা, আমি ওদের ওপর এমনি সময় নষ্ট করিনি। একজনকে গুন্ডা বানিয়েছি আর একজনকে ভীতু তৈরি করেছি। তুই ছাড়া মেয়র সাহেবের কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই যে খুব যোগ্য। যা, রাজনীতি তো তোর রক্তেই। আর বাকি রইল কবির। যদি ও মাঝখানে আসে তাহলে ওকেও সরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি মহল! আহা, হ্যাঁ, নমস্কার। নমস্কার। কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমার সঙ্গে দেখা করতে এসছে আমার অতিথি। আর অতিথি নয়, আমাদের বেয়াই হতে চলেছেন উনি। তাকিয়ে আছো কেন? যাও, কিছু খাবারের ব্যবস্থা করো। আমি ওনার মেয়েকে বিয়ে করতে চলেছি। সিং বাবু, আমার আপনার মেয়েকে পছন্দ। আপনি পুরোহিত রাখবেন নাকি আমি দিনক্ষণ ঠিক করব? এসব কি? ধরে নিন আপনার কুষ্ঠি। এটা তো খুব ভালো কথা। এই বাড়িতে পাঁজি দেখার লোকও রয়েছে। হ্যাঁ, কিন্তু এই পঞ্জিকাটা একটু আলাদা। এই পঞ্জিকা আমাদের দেশের আইন কানুন দ্বারা চালিত হয়। আর এই পঞ্জিকা অনুযায়ী একজন স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করাটা আইনত অপরাধ। স্বামীর 7 বছরের জন্য জেল হতে পারে, আর মেয়ের বাড়ির লোকেরও কিন্তু জেল হতে পারে। চলো ওঠো। বইটা লাগবে? আপনি কি আরো জানতে চান দেশের আইনের ব্যাপারে? এতে তো আরো লেখা আছে যে স্ত্রীর ওপর যারা অত্যাচার করে তাদের। আইন শেখানোর দরকার নেই আমাকে। তুমি এটাই চাও তো যে আমি আইন অনুযায়ী চলবো? ঠিক আছে, আগে ডিভোর্স দেব আমি ওকে।
আর তারপরে চতুর্থ স্ত্রীকে নিয়ে আসবো এই বাড়িতে, তারপরে দেখি তুমি কি করো। না জ্যোতি, আমাকে একা ছেড়ে দাও। এই র্যালিতেও তুমি যদি একটা সুন্দর বক্তব্য রাখো তাহলে আমাদের ভোট 25% আরো বেড়ে যাবে। বাবা দেখুন, আমি ক্ষমা চাইছি, কিন্তু এই রাজনীতি ফাজনীতি আমি বলেছিলাম এগুলো আমার দ্বারা হবে না। জানো বাবা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন রাজনীতির থেকে কেউ বেরিয়ে আসতে পারে না। দেখো, আমি তোমার এই ব্যাপারটা রেসপেক্ট করি যে তোমার পদের কোনো লোভ নেই। তুমি সবার মাঝখানে থেকে সমাজ সেবা করো, তাহলে একসঙ্গে অনেক মানুষের কাছে তোমার কথা পৌঁছে যাবে। থ্যাংক ইউ বৌমা। বৌমা, তুমিই ওকে বোঝাও। আমার কিন্তু মনে হয় বাবা একদম ঠিক বলছেন, আপনার যাওয়া উচিত। বিক্রম তো প্রস্তুত সাহায্য করার জন্য। নমস্কার সরকার। বলুন মিস্টার শুক্লা। বাবা কবির, ইনি হলেন মিস্টার শুক্লা। আমাদের পার্টির সমস্ত প্রচার প্রসার সবকিছু উনি দেখাশোনা করেন। সরকার, র্যালির জন্য আপনার প্যাম্পলেট আর পোস্টার বানানোর কথা। আপনার কটা ছবি চাই। নিশ্চয়ই। এসো বাবা কবির। জেঠুর কথায় আমি রেশমিকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম, কিন্তু জেঠু সেই নিজের ছেলের কথাই ভাবছে। কবিরের সঙ্গেই ফটো তুললেন উনি, আমাদের দূরে ঠেলে দিল তো। চিন্তা করিস না, মেয়র সাহেবের পর ওই পদে তুই বসবি। ভালো কথায় না শুনলে জোর করে শোনাবো। কি এমন করবে তুমি? প্রয়োজন পড়লে প্রাণটাও নিয়ে নেব, কিন্তু আমার ছেলের অধিকার ছাড়বো না। মাননীয় কবির প্রতাপ সিং সিসোদিয়া, ভালো লাগছিল তোমাকে ফটো তোলার সময় যখন পোজ দিচ্ছিলে। এক মুহূর্তের জন্য তুমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম ও কি আমার স্বামী নাকি কোনো নেতা। মনে হয় একবার আবার প্রমাণ দিতে হবে যে আমি তোমার স্বামী। আচ্ছা, কি করে? রোমান্টিক লাঞ্চ ডেট, এমনি তো অনেক দিন হয়ে গেছে না, আমরা কোথাও বাইরে যাইনি। তারপরে এই ইলেকশনের কাজ শুরু হয়ে যাবে, পার্টি অফিসের কাজ, আর সময় পাবো না। কি হলো, কোনো উপোস টুপোস রেখেছো নাকি? না না, কিছু না, যাবো।
ঠিক আছে, তাহলে তোমার ওই ফেভারিট রেস্টুরেন্ট, আমি পার্টি অফিস থেকে বেরিয়ে তোমায় কল করব, ঠিক আছে? ওই তোমার জামাটা আয়রন করা ছিল না, তাই আমি ভাবলাম। এটা ওই জ্যোতি বৌদি শিখিয়েছে না তোমাকে? ঠিক আছে, দেখাচ্ছি তোমায়। এই নাও, এই নাও। এই সব কিছু নাও। খুব শখ না তোমার আমার পোশাকে আয়রন করার, আমার সেবা করার? হ্যাঁ, এই সবগুলো আয়রন করো এক্ষুনি, বুঝতে পেরেছো? না শোনা, না, চুপ কর বাবা, আমি এখানেই আছি। ধৈর্য ধরে রাখাই মেয়েদের প্রধান শক্তি। ধৈর্য ধরো, বিক্রমের ঘৃণা তোমার ভালোবাসার সামনে ঠিক নতি স্বীকার করবে। রাগ করে হলেও আজ প্রথমবারও আমাকে কোনো কাজ তো দিয়েছে। আমি করব, সব জামা আবার আয়রন করব। আমাকে এই ঘৃণা মেটাতেই হবে। এত সব কাজ এত তাড়াতাড়ি হয়ে গেল, ভেরি গুড। জ্যোতিও এবার বেরোবে, আমিও বেরিয়ে পড়ি। কুমার সাহেব, আমি এটা বলতে এসেছি, অনাথ আশ্রম থেকে লোক আসবে আপনার সঙ্গে দেখা করতে। আরে আমি তো ভুলেই গেছিলাম, আপনি ওদের একটু ফোন করে বলে দিন না যে কালকে আসতে। হ্যাঁ, আসলে আজকে আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ। তোমার এই মুখটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলবো, আর সেই একই অবস্থা করব তোমার সেই রক্ষাকর্তা জ্যোতির। আর তুমি যখন কথা শোনোনি তখন শাস্তি তো পেতেই হতো। নিজের সংসার তো আর রাখতে পারলো না, অন্যটা সামলাতে এসছে। আজ পর্যন্ত সন্তান দিতে পারোনি আমাকে, আর কি শুনবে? আইন শেখানোর দরকার নেই আমাকে। তুমি এটাই চাও তো যে আমি আইন অনুযায়ী চলবো? ঠিক আছে, আগে ডিভোর্স দেবো আমি ওকে, আর তারপরে চতুর্থ স্ত্রীকে নিয়ে আসবো এই বাড়িতে। তারপরে দেখি তুমি কি করো। কবির এতক্ষণে বেরিয়ে গেছে নিশ্চয়ই, আমিও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এটা তো কুকিং গ্যাস স্মেল। আইন শেখানোর দরকার নেই আমাকে। তুমি এটাই চাও তো যে আমি আইন অনুযায়ী চলবো? ঠিক আছে, আগে ডিভোর্স দেবো আমি ওকে। কি করছিলেন আপনি?
তুলছে না। কোথাও কোনো প্রবলেম হলো না তো? দিদি কোথায় মন ছিল আপনার? পুরো কিচেন গ্যাসের গন্ধে ভরে গেছিল। বড় বিপদ হয়ে যেতে পারতো, আগুন লাগতে পারতো, আপনার প্রাণ চলে যেত। ভালোই হতো যদি আমি মরে যেতাম। দিদি দিদি হ্যাঁ জ্যোতি, এইভাবে বেঁচে থাকার থেকে এটাই ভালো হবে যাতে আমি মরে যাই। তাছাড়াও আমার বেঁচে থাকায় বা না থাকায় কারোর কিছুই যাবে আসবে না। একটা কথা ঠিকই বলেছিল, আজ অব্দি আমি ওনাকে একটা সন্তানও দিতে পারিনি। আমার মধ্যে কিছু খামতি আছে, ওনার জীবন থেকে আমাকেই চলে যাওয়া উচিত। যদি আবার উনি বিয়ে করেন অন্তত ওনার বংশতে এগোবে। না দিদি, এসব কি কথা বলছেন আপনি? দাদার তো আগেও দুটো বিয়ে হয়ে গেছে, সেই দুই মহিলারও তো বাচ্চা হয়নি। ওনারা দুজনেই কি মা হতে পারেননি? সমস্যা মেয়েদেরই থাকে তা নয়, পুরুষের মধ্যেও থাকতে পারে। কিন্তু এই সমাজ তো শুধু মহিলাদের কি দোষী সাব্যস্ত করে জ্যোতি। কোথাও না কোথাও ভুল আপনিও করেছেন দিদি। দাদা যখন আপনার বাড়িতে সম্বন্ধ নিয়ে গেছিল তখন আপনি একবারও ভেবে দেখেননি যে ওনার প্রথম দুই স্ত্রীর কেন সন্তান হয়? যদি আমি যে পরিবারে জন্মেছিলাম সেখানে মহিলাদেরকে ভাবার সুযোগটাও দেওয়া হয় না। তুমি জানো, বিয়ের আগে পর্যন্ত আমি সুমিরের মুখটাই দেখিনি। মেয়েদের পরিবার তো শুধু ব্যাস ভালো একটা পরিবার দেখে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। তারা এটাও ভাবে না যে একটা মেয়ের জন্য ধন সম্পত্তির থেকে বেশি সে ছেলেটার পাশে থাকাটা জরুরি। আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু ছোটবেলায় মা বাবা আমাদের আরো একটা শিক্ষা দিয়ে থাকেন, অন্যায়ের সাথে আপোষ করতে নেই। দিদি, নিজেকে দোষী সাব্যস্ত করলেই সমস্যা সমাধান হবে না। আর সন্তানের জন্ম দেওয়াটা শুধুমাত্র মেয়েদের হাতে থাকে না, হতে পারে দাদারই কোনো সমস্যা আছে। তার জন্য আপনাদের দুজনকে ডক্টরের সাথে কথা বলতে হবে। কিন্তু তোমার মনে হয় যে সুমের আমার কথা শুনবে? সন্তানের জন্ম তো উনিও দিতে চান, চেষ্টা করে দেখা যাক না। সবার আগে মন থেকে এই ভয়টা দূর করে দিন যে আপনি কোনোদিন মা হতে পারবেন না। এখন বিশ্রাম করুন আপনি। না, খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর রান্নাঘরে অনেক কাজ আছে। সেসব কাজ না হয় আমি করে নেব, এখন আপনি বিশ্রাম করুন। জনতাদের একদম হাতের মুঠোয় করে নিয়েছে। এসব ও করেনি স্যার, এই সব ওর ছেলে কবির করেছে। গরিব জনগণের সাপোর্ট আছে ওর সঙ্গে। ভোট কাটার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না স্যার। রাস্তা তো সব সময়ই থাকে, কিন্তু আমরা দেখতে পাই না। খুঁজুন, যদি সোজা রাস্তায় না হয় বেঁকা রাস্তাতেই খুঁজুন। এই ইলেকশনটা আমাকে যে কোনো অবস্থাতেই জিততে হবে, তার জন্য আমি যা ইচ্ছা করতে পারি। রাস্তা খোঁজার কোনো প্রয়োজন নেই। কখনো কখনো রাস্তা নিজে পথিকের কাছে চলে আসে। আরে আপনি আপনার বাড়ির লোককে ছেড়ে দিয়ে আমাকে সাহায্য কেন করবেন? বিভীষণ ও রাবণের সঙ্গ ছেড়ে রামকে সঙ্গ দিয়েছিল। পরে লঙ্কার সিংহাসনে উনি বসেছিলেন। রাস্তাটা তো বলুন। রাজনীতির এটা খুব পুরনো খেলা। চেয়ারের জন্য বলিও দিতে হয়, কাউকে না কাউকে বলি তো দিতেই হবে।
চেয়ার আমি খুব ভালোবাসি, তার জন্য তো আমি যা কিছু করতে পারি। আর একবার নামটা তো বলুন। মনে হয় একবার আবার প্রমাণ দিতে হবে যে আমি তোমার স্বামী। কি করে? রোম্যান্টিক লাঞ্চ ডেট, এমনিতেও অনেক দিন হয়ে গেছে না, আমরা কোথাও বাইরে যাইনি। এই বাবা, আশা দিদিকে সামলাতে গিয়ে রান্না করতে গিয়ে ভুলে গেছি কবিরের সঙ্গে তো লাঞ্চে যাওয়ার কথা ছিল। কবির, সরি, আসলে ওই ইউনা, যদি আজ পর্যন্ত এরকম কোনোদিন হয়নি। আমার স্ত্রী আমাকে কোনো কথা দিল আর সেটা রাখলো না। একটা কলও করতে পারলেন আমাকে। এবার আমি সব আস্তে আস্তে বুঝতে পারছি যে তুমি স্বামী ছাড়া পুরো বাড়ির দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছো তুমি। জ্যোতি একজন পারফেক্ট গৃহবধূ। সরি কবির, আসলে আজ আশা। না, কিছু বলার দরকার নেই আমাকে, বুঝতে পেরেছি। আমার মনে হয় ইম্পর্টেন্ট কোনো কাজ ছিল, সেই জন্য তুমি আসতে পারোনি। বলো না, কি হয়েছে? ওই আশা দিদি একটু চিন্তায় ছিলেন, কিন্তু তুমি একদম চিন্তা করো না, এখন সব ঠিক আছে। হ্যাঁ, তুমি থাকলে আমার কোনো টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। না কবির, তাও আমার খুব খারাপ লাগছে। অনেক অপেক্ষা করতে হয়েছে না তোমাকে? করেছি তো, পুরো 2 ঘন্টা। আমার মাথাটা একদম গেছে। ফোনটা ঘরে ফেলে চলে গেছি, আমি রান্নাঘরে ছিলাম, ফোনটাও করিনি। তুমি তো কিছু খাওনি, তাই না? খেয়েছি তো। হাওয়া, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, বলো না কি খাবে? রুটি করে দেবো, পনিরের তরকারি আছে, সন্ধে হয়ে গেছে, আমি চিড়ের পোলাও বানাই। হ্যাঁ ঠিক আছে, বলো না কি খাবে। একটু ভালোবাসা। এই সব কিছু না, খুব শখ না তোমার আমার পোশাকে আয়রন করার, আমার সেবা করার? হ্যাঁ, এই সবগুলো আয়রন করো এক্ষুনি।
রেখে দিচ্ছি। এটা তোমার পুরস্কার। তুমি যতই চেষ্টা করো না কেন, যতই ভালোবাসা দেখাও আমাকে, কিন্তু আমার মনে তোমার প্রতি যে ঘৃণা আছে সেটা কোনোদিনও কমবে না। তুমি শুধু নামমাত্র ওয়াইফ আমার। তোমার মতো মেয়েকে আমি কাজের লোক হিসেবেও রাখি না। যদি আজকের পরে তুমি আমার কোনো জিনিসেও হাত দাও না, তাহলে এইভাবে সেটা নষ্ট করে দেব। তাহলে তুমি তো নিজেকেও শেষ করে ফেলবে, কারণ আমি তোমাকেও ছুঁয়েছি, তোমায় ভালোবেসেছি। তুমি আমায় যতই ঘৃণা করো না কেন, কিন্তু আমার ভালোবাসা কমবে না। হ্যাঁ, হয়তো দুর্বল হতে পারি, কিন্তু এটুকু তো করতেই পারি। আর একদিন এই ভালোবাসা তোমার ঘৃণাটাকেও শেষ করে ফেলবে। তুমি শুধু নামমাত্র ওয়াইফ আমার। তোমার মতো মেয়েকে আমি কাজের লোক হিসেবেও রাখি না। জ্যোতি, দিদি, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? এটা এগুলো তো ডিভোর্স পেপার। একদম ঠিক পড়েছো তুমি। আরে ওভাবে কি দেখছো? তুমি তো আইন শিখিয়েছিলে আমাকে। এবার আইন অনুযায়ী আমি ওকে ডিভোর্স দেব আর দ্বিতীয় বিয়ে করব। এবার ঠিক আছে তো? দাদা, এসব ঠিক হচ্ছে না কিন্তু। আচ্ছা, কিছু ভুল করলাম নাকি আবার? এতে এটা পরিষ্কার ভাবে লেখা আছে যে 15 দিনের মধ্যে আমার স্ত্রীকে এটাতে সই করতে হবে, আর তারপর দুজনের ইচ্ছে মতে ডিভোর্স। আর এবার বিয়েতে আছেটা আর কি বলতো? হ্যাঁ, আমি তো অমানুষ, আর তুমি তো ওকে দেবী বানিয়ে দিয়েছো। এবার এই জুটিটা আর ঠিক নয়। আরে ওভাবে কি দেখছো দুজনে? আমি সই করে দিয়েছি, তুমিও করে দিও। দেখো, আমি জানি যে আমার স্ত্রী তোমার কথা শোনে, তাই ভালো করে একটু সাইনটা করিয়ে দিও, নাহলে আবার অকারণে কোর্টে যাতায়াত, যত সব ভুল অপবাদ দিতে হবে আমাকে ডিভোর্স পাওয়ার জন্য। সেই জন্য ভালো এটাই হবে যে ভালোভাবে সব কাজ হয়ে যাক। ঠিক আছে তো? হ্যাঁ। আমি স্বপ্নেও এটা ভাবতে পারিনি যে বিষয়টা এত দূর গড়াবে। উনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন। না জ্যোতি, আমি আমার বিয়েটা বাঁচাতে চাই, আমাকে সাহায্য করো। না দিদি, এরকম কিচ্ছু হবে না। আপনি আপনার ভাইকে বা বাপের বাড়ির কাউকে খবর। বাপের বাড়ি? তুমি জানো না জ্যোতি, আমাদের ওখানে যখন মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠায় তখন এটা বলা হয় যে বাপের বাড়ি থেকে তোমার পালকি বেরোচ্ছে, আর শ্বশুর বাড়ি থেকে তোমার মৃতদেহ বেরোনো উচিত। এটাই তো সমস্যা আমাদের মেয়েদের, আর এই ধরনের মানুষগুলো সেটা সুযোগ নেয়। দিদি, আমি আপনার বিয়ে ভাঙতে দেব না।
আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, কিচ্ছু না। বিয়েটা বাঁচাও। ভালো লাগছে তোমাকে এই শার্টটা পরে। আচ্ছা, নিজের প্রশংসা করছো তুমি? হ্যাঁ। এই শার্টটা তুমি গিফট করেছিলে, আর তোমার পছন্দের কোনো তুলনাই হয় না। নিজের পছন্দ নিয়ে তো আমি অহংকার করি। আরে এই চেকগুলো আসলে ওই বৃদ্ধাশ্রম থেকে ফোন এসেছিল, ওনাদের কিছু টাকার প্রয়োজন, আমি ভাবলাম যাওয়ার সময় ওনাদেরকে দিয়ে দিই। বাবা কবির, প্রণাম বাবা। প্রণাম নেবেন বাবা। আমার আশীর্বাদ তোমাদের দুজনের সঙ্গে রয়েছে। এখন চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি। র্যালির কাজটা খুব ভালোভাবে চলছে, আর আজ প্রেসের লোকেরা আমাদের পার্টি অফিসে এসেছে। আমি চাই যে তুমি আমার সঙ্গে থাকো। বাবা, আপনি জানেন তো যে মিডিয়ার সামনে গিয়ে কিছু বলার সময় আমার মনে হয় ওদের সামনে কিছু করে দেখাতে হবে। হ্যাঁ বাবা, তোমার এই সিদ্ধান্তে আমি ওয়াকিবহাল আছি, কিন্তু বাবা কবির, কখনো কখনো বলবার দরকার হয় যাতে মানুষ সব জানতে পারে, আর তারা আমাকে ইলেকশনে জেতায় আর আমরা তাদের সেবা করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি প্লিজ ওকে তুমি বোঝাও বৌমা। তোমার স্বামী যখন জনতার সঙ্গে কথা বলে না, তখন সেই কথার প্রভাব আমাদের সুফল দেয়। কবির, আমিও কিন্তু বাবার কথার সাথে একমত। ঠিক আছে, আপনার পার্টিতে আর একটা ভোট জয়েন হলো। এটা রাজনীতি মেয়র বাবু, সবাইকে মাথায় তুলতে হয়। ব্যাস ইলেকশনটা হয়ে যাক আর আমি একবার জিতে যাই, তারপর তো সবাইকে আমার কথাই শুনতে হবে। আমি যে আপন নই সেটা তো প্রমাণ করে দিল জেঠু। নিজের ছেলে কবিরকে নিয়ে গেল আর আমাকে জিজ্ঞাসাও করলো না। তুমি যে স্বপ্নটা দেখছো না মা, সেটা জেঠু কোনোদিনও পূরণ হতে দেবে না। আমাকে রাজনীতিতে নিয়ে আসতেই চায় না, ওই চাঁদা চাওয়ার মতো ছোটখাটো কাজ করার জন্য পাঠিয়ে দেয়। আর মা, আমার এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি হাসছো। আমি তো মেয়র সাহেবের ভাগ্য দেখে হাসছি। তোর ভবিষ্যৎ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, তুই কবিরের জায়গায় দাঁড়িয়ে, আর সবাই তোর জন্য হাততালি দিচ্ছে। মা, এই মুহূর্তে আমার মাথাটা গরম হয়ে আছে, যা বলার পরিষ্কার করে বলো। বিক্রম, রাজনীতিতে মাথা সবসময় ঠান্ডা রাখতে হয়। মেয়র সাহেব যে খেলাটা আমাদের সাথে খেলছে তার উত্তর আমি দিয়ে দিয়েছি। এবারে কবির চিরকালের জন্য তোর পথ থেকে সরে যাবে। বৌমা, তুমি বাড়ির বাইরে যাচ্ছ আর বাড়ির বড় কাউকে বলার প্রয়োজন মনে করলে না? কবির নিজের চেকটা নিয়ে যেতে ভুলে গেছে, সেটাই দিতে যাচ্ছি। দিমাগ দেখলে এই মহিলার। আর কিছুদিন সহ্য কর, এই দিমাগ ভাঙতে চলেছে। উনি আপনার ছেলে কবির বাবু, তাই না? আগে অনেক শুনেছি স্যার আপনার ব্যাপারে, কিন্তু আপনি তো কোনো ইন্টারভিউই দেন না। তাহলে কি আপনিও এই র্যালিতে অংশ নিচ্ছেন?
আগে নিশ্চয়ই, সব সময় ছেলেরাই তো বাবাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। এই র্যালিতে আমরা মানুষের সুপ্ত বাসনাগুলোকে জাগাবার চেষ্টা করছি, যাতে ওনাদের কথা দিল্লি পর্যন্ত পৌঁছয়। আরে তুমি এখানে কিভাবে? তুমি এটা ভুলে গেছিলে তো। তুমি যখন রুম থেকে বেরোলে তখন দেখতে পেলাম। আর তুমি বলছিলে না কোনো বৃদ্ধাশ্রমে দিতে হবে, খুব দরকার। তুমি তো ফোনটাও অফ করে রেখেছিলে, তাই আমাকেই আসতে হলো। ঠিকই বলে যে স্ত্রী থাকলে অনেক সুবিধা হয়। বাবা কবির, তুমি যাও, আমি আসি। হ্যাঁ, এই লোকটা এখানকার ছবি কেন তুলছে? যদি উনি কোনো রিপোর্টার হয়ে থাকেন তাহলে ওনার তো বাবার কাছেই থাকা উচিত। কিছুতে একটা গন্ডগোল আছে। কি করব? কবির ওখানে বিজি আছে, আমি আপনার কথা মতো আমি পার্টি অফিস আর যেখানে সভা হওয়ার কথা সেখানকার ছবি তুলে নিয়েছি, আর প্ল্যান করে নিয়েছি যে কোথা থেকে গুলি চালাবো। আপনি চিন্তা করবেন না, ওর মৃত্যু এবার নিশ্চিত, আর আপনার উপর কারোর সন্দেহ হবে না। কোথাও একটা গন্ডগোল আছে। হে ভগবান, बाबा बा कबीर कोनो विपद हमें ना तो। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।